নিউ ইয়র্কে আক্তারের গায়ে ডিম নিক্ষেপ, যুবলীগ কর্মী আটক। ঢাকায় এনসিপির বিক্ষোভ, সরকারকে দোষারোপ নাহিদ ও জামাতের, আওয়ামী লীগকে দুষছে বিএনপি। ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি চলছে জানালেন ডক্টর ইউনূস। বিশেষ মার্কিন দূত সার্জিওর সঙ্গে বৈঠক, সফরসঙ্গী নেতাদের ওপর হামলায় সরকারের দুঃখ প্রকাশ। ভারতীয় মিডিয়ায় মির্জা ফখরুলের সাক্ষাৎকারে তোলপাড়, ভুলভাবে বক্তব্য উপস্থাপনের দাবি বিএনপির। আসন নিয়ে আলোচনার সত্যতা অস্বীকার জামাতের। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, জানিয়েছেন ইসি সচিব। মার্কা শাপলা না পেলে নির্বাচন কিভাবে হয় দেখে নেয়ার হুমকি সার্জিসের। রাকসুর পর এবার পেছালো চাকসু নির্বাচনও। নতুন তারিখ 15 অক্টোবর। রাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন অব্যাহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর ঘিরে উত্তাল নিউ ইয়র্ক। বিমানবন্দরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ হয়েছে। সফর সঙ্গী এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে নাজেহাল করার পাশাপাশি ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। আর এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলায় জড়িত মিজান চৌধুরী নামে যুবলীগের এক কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে তার উপর ডিম ছোড়া হয়। পরে তার গাড়ির সামনে শুয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। প্রধান উপদেষ্টার সফর ঘিরে আগে থেকে বিমানবন্দরে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। সফরসঙ্গী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকায় দলটির নেতাকর্মীরাও পাল্টা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়ায় আখতার হোসেন বলেন, হামলায় ভয় পান না তিনি। বলেন, এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের সব করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন এসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ 10 জন এসে একটা ডিম মেরে দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই ইস্যুতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছেন। ডিম ছোড়ার ঘটনায় নিউ ইয়র্কে বিক্ষোভ করে আখতার হোসেন সহ এনসিপি নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত মিজান চৌধুরী নামে যুবলীগের এক কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে এনসিপির নেতারা বলেছেন, যারা ভারতের উপর ভর করে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। দলের সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার ঘটনার জন্য সরকারকে দায়ী করেছেন তারা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় নিউ ইয়র্কে কনসুলেট জেনারেলকে প্রত্যাহারের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, দীর্ঘ 15 বছর বিএনপি সেমি গৃহপালিত দলের ভূমিকা পালন করেছে। সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল শেষে এ কথা বলেন তিনি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। হেনস্থা করা হয় এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারাকেও। এরই প্রতিবাদে রাজধানীতে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিদেশে বাংলাদেশিদের দূতাবাসগুলোতে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছেন। এনসিপি নেতাদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। যখন মাহফুজ আলমের উপরে, উপদেষ্টা মাহফুজ আলমের উপর আক্রমণ হয়েছিল, তখন আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয়
এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। গতকালকের ঘটনায় সকল হামলাকারীদের চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দলটির নেতাকর্মীদের ওপর এমন হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ থেকে এক বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে এনসিপির নেতারা। পরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলা মোটরের সামনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল সংসদের মধ্যে, আর সেমি গৃহপালিত একটা দল ছিল বিএনপি। তারা রাজপথে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই ব্যর্থতার কারণে আমাদের 2000 ভাইকে আমরা শহীদ হতে দেখেছি। বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখনো আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা রয়েছেন, অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে, তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। 2024 সালের গণ অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না, ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও ছিল উল্লেখ করে দলটির নেতা সার্জিস আলম বলেন, যারা ভারতের ওপর ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আমরা স্পষ্ট করে বলি, আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না। আমরা তাদের কাছে জানতে চাই, তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? এনসিপির নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা আবারও রাজনীতির মাঠে মাথাচাড়া দিয়ে উঠলে জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এনসিপি নেতা আখতার হোসেনের নাজেহাল হওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক, এর জন্য সরকারই দায়ী। রাষ্ট্রীয় সফরে যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য তার। এটার জন্য দায়ী আমি সরকারকে বলবো, সরকারের ফরেন ডিপার্টমেন্ট, পররাষ্ট্র দপ্তর, তাদের রাষ্ট্রীয় অতিথি তারা জাতিসংঘ অধিবেশনে গিয়েছে, তাদের নিরাপত্তা, তাদের মর্যাদা দেওয়ার দায়িত্ব ছিল সরকারের। ওখানকার মিশনগুলো, আমাদের নিউ ইয়র্কে জাতিসংঘ মিশন আছে, মার্কিন অ্যাম্বাসেডার আছে, ইট ইজ দেয়ার ডিউটি টু সেভ দেম, এটা তাদের দায়িত্ব করা, কিন্তু তারা করেনি। এটা তাদের ব্যর্থতা। আগে অনেক নজির এরকম ঘটে গেছে। তারা তো নিজস্ব কোনো সফরে যায়নি, তারা রাষ্ট্রীয় সফরে গেছে। তো প্রধান উপদেষ্টা সেফলি সিকিউরিটির সাথে চলে যেতে পারলেন, তার সঙ্গে থেকে কেন উনি রেখে গেলেন? এই ব্যাখ্যা তাদেরকেই দিতে হবে। এটা আমি মনে করি রাষ্ট্রের ব্যর্থতা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। বলেন, এর মাধ্যমে দলটির কলঙ্কিত চেহারা আরেকবার ফুটে উঠেছে। আর বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অপপ্রচারের অভিযোগ এনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কাউকেই গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন। আমরা আমাদের রাজনৈতিক সভায় বক্তারা বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ষড়যন্ত্রকারী গোষ্ঠী আরো শক্ত করে এটা প্রচার করতে লাগলো যে সংস্কার হতে হবে, বিচার হতে হবে, তা নাহলে নির্বাচন মানি না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে। তারা এখনো সেই চোরাগুপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে।
আরেকবার জনগণের সামনে নিয়ে গেলে তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে, এত রক্ত এত কিছু, কিন্তু এখনো বললে কোথায় আমার সোনার বাংলাদেশ তো সুন্দর ছিল। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন বিএনপির মনোনয়ন নিয়ে কিছু গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। এসব সংবাদে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। অন্যদিকে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ, আহত এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহত, গুমের শিকার ও অসুস্থ ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সহায়তা দেয়া হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে তিনি কথা জানান। এদিকে একই দিন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে প্রধান উপদেষ্টা বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন। বিশ্ব এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি। এর ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বৈষম্য গভীর হচ্ছে এবং ন্যায় ও শান্তির সংগ্রাম মানবতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। ওই সময় দিদারুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। এছাড়া তার একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা এই হামলায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের জন্য ভিভিআইপি প্রবেশাধিকার এবং নিরাপত্তা সুবিধা অব্যাহত রাখতে সর্বোচ্চ পর্যায়ে আনুষ্ঠানিক অনুরোধ করেও তা প্রত্যাখ্যাত হয়। এ কারণে প্রতিনিধি দল নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। ঘটনার পরপরই নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে দ্রুত এবং আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়। এই ঘটনার পর প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকার বিদেশে তার প্রতিনিধিদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করছে। রাজনৈতিক সহিংসতা, ভয়ভীতি প্রদর্শনের ঘটনা দেশে কিংবা দেশের বাইরে হলে তা সহ্য করা হবে না। আইন ও কূটনৈতিক মাধ্যমে জবাব দেওয়া হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। ভারতের সংবাদ মাধ্যম এই সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। দলের মহাসচিবের বক্তব্য নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম না করার অনুরোধ জানিয়েছে বিএনপি। বার্তায় উল্লেখ করা হয়, বিএনপি জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতের মিডিয়া। এই সময় বাংলাদেশের গণমাধ্যমগুলোকে ওই সংবাদের সূত্র ধরে কোনো বিভ্রান্তিকর শিরোনাম না করার আহ্বান জানিয়েছে বিএনপি। ভারতের সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়, বিএনপির কাছে জামাত ৩০টি আসন চেয়েছিল, বিএনপি উৎসাহ দেখায়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমটিতে এই বক্তব্য দিয়েছেন বলেও খবরে প্রকাশ করা হয়। বিএনপির কাছে জামায়াত ৩০টি আসন চেয়েছে বলে ভারতীয় পত্রিকায় প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের বক্তব্যকে অসত্য বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, আসন নিয়ে এ ধরনের কোনো আলোচনা কোনো পর্যায়ে হয়নি। আলোচনা ওনাদের সাথে আমাদের কোনো পর্যায়ে হয়নি।
আমাদের জানা মতো এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারোর সাথেই হয় নাই, ওনার সাথে তো না, কারোর সাথে আমাদের হয়নি। সরকারের কাছে তো দাবি দিতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আর অনেকগুলো রাজনৈতিক দল পিআর চাচ্ছে, হয়তো ফুল পিআর সবাই চাচ্ছে না, কিন্তু কোনো না কোনো ফরম্যাটে তো পিআর চাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই এনসিপিকে অন্য প্রতীক বেছে নিতে হবে। দু একদিনের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হবে। বলেন, ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল, পর্যবেক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন। নির্বাচনী আচরণবিধি আরপিও নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে। প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন আখতার আহমেদ। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজে ভেরিফাইড ফেসবুক পেজে এই হুমকি দেন তিনি। সার্জিস জানান, ইসির বক্তব্য মতে কোনো আইনগত বাধা নয়, বরং মার্কার তালিকায় না থাকার কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না কমিশন। অথচ নিবন্ধনের জন্য আবেদন করার দিন শাপলা প্রতীকের কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল। এই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? এমন প্রশ্ন সার্জিসের। স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথা মতো তারা উঠবস করছে কিনা সেই সন্দেহ প্রকাশ করেন তিনি। সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারিও দেন। শাপলা ছাড়া নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা দেখে নেয়ার হুমকি দেন সার্জিস আলম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন ৩ দিন পিছিয়েছে। ভোট হবে আগামী ১৫ অক্টোবর। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, ১২ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও এর আগে পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারণার জন্য মাত্র ৫ কার্যদিবস সময় পেতেন। সোমবার প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে পরে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সভায় ১৫ অক্টোবর নির্বাচন হবে বলে সিদ্ধান্ত হয়। ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, আর ২৫ সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেস ছেড়ে বাড়ি চলে যাওয়ায় পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে। শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। তারা জানান, এই ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। অন্যদিকে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ পরাজিত ভিপি প্রার্থীদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উমামা ফাতেমা ও আবিদুল ইসলাম খান সহ পরাজিত ভিপি প্রার্থীরা উপাচার্যের সাথে কথা বলতে যান। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের পাশে গাউসুল আজম মার্কেটে ব্যালট পেপার পাওয়া, ভোটার উপস্থিতির তালিকা না দেয়া এবং ২টি হলে ভোটার উপস্থিতি নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ করেন পরাজিত সব ভিপি প্রার্থীরা। আগামীকালের মধ্যে ভোটার উপস্থিতির তালিকাও চান তারা। অভিযোগের বিষয়ে ছাত্র শিবির থেকে নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়। যে কোনো অভিযোগ আসা বা দ্বিমতকেই সাধুবাদ জানান তিনি। এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু আন্তরিকতার সাথে এই যে সমস্যাগুলো বা এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে।
বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল, এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল, ইচ্ছা করলেই সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। সুতরাং আধুনিক যুগে এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আর আরেকটা জিনিস, ইতিমধ্যে আমাদের অন্যান্য প্যানেলের প্রার্থীরা বলেছেন যে ভোট কাস্টিং লিস্টটা নিয়ে তারা যে ধরনের গড়িমসি করছে আমাদের সন্দেহকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কমিশন আছে, তারাই জবাব দেবে, তাদের এই কাজ। আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি। ডাকসু নির্বাচনের শুরু থেকে আপনারা সাংবাদিকরা ছিলেন, প্রত্যেকটা নির্বাচন আমাদের যে সেন্টারগুলো ছিল সেখানে পোলিং এজেন্ট ছিল, সেখানে অবজারভার ছিল, সেখানে সাংবাদিক প্রতিনিধিরা ছিল, এবং সবাই ভোট গণনার সময় একসাথে ছিল। তো এই সব বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার, এবং সবগুলোর সিসিটিভি ফুটেজ আছে, এবং যেই দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই। এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এবং সবকিছুর আনসার দেওয়া। আসন্ন দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি ও বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে সনাতনী সম্প্রদায়কে সকল ক্ষেত্রে অন্তর্ভুক্তি সহ 5 দফা দাবি জানিয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। দুর্গাপূজায় সারা দেশের 33,000 মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সরকারের সহযোগিতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সেনা মোতায়েনের দাবি জানান সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রদীপ কান্তি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা 8 দফা দাবি বাস্তবায়ন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ সকল কারাবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে পূজা। সারা দেশে 33,000 শারদীয় দুর্গাপূজার মণ্ডপের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব পুলিশ বলছে যারাই শান্তি বিনষ্ট করতে চাইবে তাদের কঠোরভাবে দমন করা হবে। সকল মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। পূজার সার্বিক নিরাপত্তা দেখতে রাজধানীর মৌচাক কালী মন্দির পরিদর্শন করে আইন শৃঙ্খলা বাহিনী। দুর্গাপূজা যেন উৎসব মুখরভাবে পালন করতে পারে সেজন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। র্যাব বলছে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। পূজাকে সামনে রেখে যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পূজা কেন্দ্রিক কোনো ধরনের সংখ্যার খবর পাইনি এবং আমাদের ইন্টেলিজেন্স এখন পর্যন্ত খুব ভালো আছে। স্টিল আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি এবং সকল ধরনের প্রস্তুতি আছে। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। এছাড়াও র্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম প্রস্তুত আছে। পুলিশ বলছে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ভালো রাখতে চেষ্টার কমতি নেই। অপরাধ দমনে সবসময় সতর্ক রয়েছে পুলিশ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখছি না এ পর্যন্ত। যেহেতু এটা একটা বড় একটা উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের অপকর্মের যদি পরিকল্পনা করে তারা একটা ভুলের রাজ্যে বসবাস করবেন। এই ক্ষেত্রে আমরা কোনো রকমের ছাড় দিব না। আমাদের এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উৎসব করে থাকেন, এই ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। আমার মনে হয় যারা ঝটিকা মিছিল আয়োজন করছেন বা নানা ধরনের অপতৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা এসব বিষয় নিয়ে যদি কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করার চেষ্টা করেন তবে সেই ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় 7 জন স্বেচ্ছাসেবী, 8 জন আনসার সদস্য, র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এছাড়াও পূজার নিরাপত্তায় থাকছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 80,000 স্বেচ্ছাসেবী। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে মরণাস্ত্র ব্যবহার ও বোমা নিক্ষেপ করে ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথনের সত্যতা মিলেছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 21তম দিনে সাক্ষ্য দেওয়ার সময়
পুরো জবানবন্দিতে এই সত্যতা নিশ্চিত করেছেন সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের এক্সপার্ট এসআই শাহেদ জুবায়ের লরেন্স। এছাড়া ডিএমপির কন্ট্রোল সেন্টারের ওয়্যারলেস অপারেটর মোহাম্মদ কামরুল হাসান সাক্ষ্য দেন। তিনি তার সাক্ষ্যে বলেন, গত বছরের 17 জুলাই তখনকার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সর্বোচ্চ বল প্রয়োগ ও কোমরের নিচে গুলি করার নির্দেশ দেন। তবে তিনি চাইনিজ রাইফেল ব্যবহারের কথা সাক্ষ্যে বললেও মূল অডিওতে সেই প্রসঙ্গে কোনো কিছু ছিল না। এদিকে আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। এটার অথেন্টিকেশন অর্থাৎ এটার সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন সেগুলা তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মিল আছে। অর্থাৎ শেখ হাসিনা এবং হাসানুল হক ইউনূস কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিল এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ইউএনডিপির মাধ্যমে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা। বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেটের কমতি হবে না। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। আগামী জাতীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে নির্বাচনের দায়িত্ব পালন করবে এমন পুলিশ সদস্যের জন্য 40,000 বডি ওয়্যার ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বডি ক্যাম কেনার অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা জানান, বডি ক্যাম কিনতে ব্যয় হবে প্রায় 400 কোটি টাকা। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কত টাকা খরচ? এটা 1 টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। অতএব প্রায় 40,000, ওটা এরা হিসাব করে দেবে। থেকে এটা ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই, কারণ হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোসিয়েটও করবো না, ওরা করবে। ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, নির্বাচনে প্রয়োজনীয় সবকিছুর জন্য সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের জন্য তো বলা হয়েছে যে ইলেকশন কমিশনে তো একটা বাজেট দেওয়া হয়েছে, আর বাকিগুলো এই যে ক্যামেরার ব্যাপার ওটা ইলেকশন কমিশন বলছে এটা আমাদের দায়িত্ব না, ওরা নিতে চায় না এক্সট্রা। আমরা এখন মিনিস্ট্রি থেকে প্রসেস করছে ইউএনডিপি, তো এই বাজেটগুলো সব দেওয়া হবে। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে। এ সময় বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি আপৎকালীন সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ডলার কিনছে বলেও জানান অর্থ উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। দেশের জন্য ফায়ার ফাইটার শামীম আহমেদের আত্মত্যাগ দেশবাসী ভুলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বাদেশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে শামীম আহমেদের জানাজায় অংশ নেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, শামীম আহমেদ দেশের জন্য শহীদ হয়েছেন, তার পরিবারের পাশে থাকবে বাংলাদেশ। শামীম আহমেদের সন্তান ও স্ত্রীর জন্য আর্থিক সহায়তার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জায়েদ কামাল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি টঙ্গীর ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শামীম আহমেদ 2004 সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। তার বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি 3 সন্তানের জনক ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় আরও কোনো সহযোগিতা লাগলে সরকার তা দেবে। মঙ্গলবার সকালে টঙ্গী কেমিক্যাল কারখানায় দগ্ধ আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আহতদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না বলেও জানান তিনি। গতকাল দুপুর 3টার সময় টঙ্গীতে
কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের 4 জন গুরুতর আহত হন। বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসক জানান, যে কোনো ক্ষেত্রে 40 ভাগের ওপরে পুড়ে যাওয়া আশঙ্কাজনক। 4 জন ফায়ার ফাইটার এই হসপিটালে ভর্তি। এর ভিতরে 2 জনের এই পরিমাণ বেশি আর 1 জনের খুবই কম। তা আমাদের ডাক্তার, আপনারা জানেন এর একটা ইন্টারন্যাশনাল মানের হসপিটাল, এখানে ট্রিটমেন্টের খুবই ভালো। আমাদের ডাক্তার সাহেবরা সর্বোচ্চ চেষ্টা করতেছেন, ডাক্তার সাহেব এবং অন্যান্য যারা স্টাফ এখানে আছে সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যেন ওনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে, আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে। 3টা পেশেন্ট আসার সাথে সাথে 3টা পেশেন্ট আমাদের ক্রিটিক্যাল কন্ডিশন আছে আর একটা পেশেন্ট ইন্টারমিডিয়েট। তো এর মধ্যে আসার সাথে সাথে 3 জন পেশেন্টকে আমরা এইচডিউতে ট্রান্সফার করি আর 1 জনকে আমরা অবজারভেশনে রাখি। এইচডিউতে নিয়ারলি 100% যে বার্ন দুটা, তাদেরকে আমরা রিসাসিটেশনের প্রক্রিয়া আছে। কারণ জানেন যে বার্ন চিকিৎসার প্রাথমিক পর্যায়ে হচ্ছে আগে ফ্লুইড দিয়ে রিসাসিটেট করা, তারপরে স্টেবল হলে তারপরে আমরা বার্ন টিস্যু যেটা থাকে সেটাকে এক্সারসাইজ করে আমরা গ্রাফট করি। উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গেল 4 দিনে প্রতিদিনই গড়ে 615 রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। আক্রান্তদের মধ্যে শিশু সংখ্যা বাড়ছে। তবে এতদিন শহরাঞ্চলের প্রকোপ বেশি থাকলেও এবছর গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও 1 জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন 664 জন। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির 2 থেকে 3 দিনের মধ্যে মৃত্যু হচ্ছে কারো কারো। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ডেঙ্গু বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার শহরের পাশাপাশি শহর সংলগ্ন অঞ্চল ও গ্রামেও এডিস মশার প্রকোপ বেড়েছে। বদ্ধখাল ও ডোবায় জন্ম নিচ্ছে অ্যানোফিলিস মশা। আর যেখানে সেখানে পরিত্যক্ত প্লাস্টিকের বর্জ্যে জমে থাকা বৃষ্টির পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা। তাই হাসপাতালগুলোতেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। পরশু দিনকার থেকে যে ডেঙ্গু হয়েছে পরীক্ষা করার পরে এখন ধরা পড়ছে যে ডেঙ্গু হয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম। গায়ে জ্বর, তারপর হাত পা কামড়াতো, ব্যথা করতো, পেট ব্যথা করতো, সেই কারণে আসছে আর কি। ওখানে আমরা শুক্রবারে এখানে আসছি নারায়ণগঞ্জ থেকে। আমরা নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া নিয়ে গেছিলাম, মানে রক্তের পয়েন্ট বেশি ছিল দেখে ভর্তি নেয় না। পরে অনেক ভয় পেয়ে গেছি, বাচ্চা অনেক দুর্বল হয়ে গেছে। চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল 41 জনের আর আক্রান্ত হয়েছিল 10,684 জন। 1 মাস পর সেপ্টেম্বরে তা হঠাৎই বেড়েছে। গেল 23 দিনে মৃত্যু হয়েছে 60 জনের ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 11,697 জন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এলডিসি উত্তরণ কবে হবে সেই প্রতীক্ষায় না থেকে ব্যবসায়ীদের এ ব্যাপারে জোরালো প্রস্তুতির তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ডিএইচএল এক্সপ্রেস ও ডেইলি স্টার আয়োজিত বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। বিজনেস অ্যাওয়ার্ডের 23তম আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা। এই আয়োজনে 2024 সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক। অন্যদের মধ্যে সেরা এন্টারপ্রাইজ হিসেবে ওয়ালটন গ্রুপ ও বর্ষসেরা ব্যবসায়ীর পুরস্কার পান প্রাণ আরএফএল গ্রুপের সিইও এবং চেয়ারম্যান আহসান খান চৌধুরী। সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পান শেয়ার ট্রিপের চেয়ারম্যান সাদিয়া হক এবং আজীবন সম্মাননা পান আনিসুদ্দৌলা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর এক বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বেশ সন্তোষজনক। বেসরকারি খাতের উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানে সরকার ব্যবসা বান্ধব নীতি সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। There are some discussion going on of the graduation. I'll not say anything about right now because we have to take some decision. But I'll ask the business people, please just prepare yourself. It's not the date that we'll have to, final date will be decided, but you will have to be very competitive. You will have to look at the global situation.
দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি চলছে দেশের মণ্ডপে মণ্ডপে। রংতুলির আচরে প্রতিমা সাজানো হচ্ছে। পূজাকে ঘিরে জেলাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নেত্রকোনা থেকে মাহবুবুল কিবরিয়া চৌধুরী, ঠাকুরগাঁয়ের খোদা বক্স ডাব্লিউ ও রূপগঞ্জের খলিল শিকদারের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গোৎসব ঘিরে নেত্রকোনার প্রতিটি পূজা মণ্ডপে রংতুলির আচরে প্রতিমাকে রাঙিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি চলছে সাজসজ্জার কাজ। প্রতিমা কারিগরদের অভিযোগ, উপকরণের দাম বাড়ায় তেমন লাভ পাচ্ছে না তারা। এরপরও পৈতৃক পেশা ও মনের আনন্দে এ পেশায় আছেন তারা। আমি এই বছর 14টা মূর্তির কাজ করছি। দ্রুত কাজ চলছে, রাত দিন 24 ঘন্টা। উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা পূজারীদের। প্রশাসন পূজার ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং তারা আমাদেরকে সার্বিক নিরাপত্তা বিধান করবেন। অন্যবারের চেয়েও আরও আনন্দমূলক উৎসবমুখর পরিবেশে এবার দুর্গা উৎসবটা পালিত হবে। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে তৎপর প্রশাসন। যে সকল পূজা মণ্ডপগুলো ঝুঁকিপূর্ণ, এই ধরনের পূজা মণ্ডপগুলোতে আমরা ফিক্সড ডিপ্লয়মেন্টের প্ল্যান করছি। স্বাভাবিকভাবে সকল পূজা মণ্ডপে আমাদের সাদা পোশাকের পুলিশও থাকবে। যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা বা ইন্টেলিজেন্স যেন না থাকে বা না হতে পারে, সে বিষয়ে আমরা সতর্ক এবং সজাগ আছি। পূজা ঘনিয়ে আসায় ঠাকুরগাঁয়েও ব্যস্ত কারিগর ও পূজা কমিটির সদস্যরা। ঢাক ঢোল তবলা ঠিক করতে কারিগরদের ভিড় দোকানে দোকানে। ব্যস্ত ডেকোরেটর শ্রমিকরাও। তবে কেউই পারিশ্রমিকে খুশি নন। জিনিসপত্রের দাম বেশি, এভাবে মনে হচ্ছে যে কাজ করা সম্ভব হবে না সামনে বছর। ডেলি দিন যদি কাজ হয় পার ডেলি তাহলে পোষায়, কিন্তু পার ডেলি তো কাজ হয় না। আমাদের এগুলো সিজনারি কাজ। মায়ের কাছে আমরা পূজার টাইম পর্যন্ত আমাদের এখানে কোনো আমাদের ভয় নাই। কাউকে আমরা ভয় করি না, ডর করি না। এক কথা শেষ। আমরা 5 দিনের পূজা করব, প্রথম থেকে আরম্ভ করিয়া সমাপ্তি পর্যন্ত আমরা কাউকে ভয় করি না। 4 স্তরের নিরাপত্তার সাথে প্রতিটি মন্দিরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। এখানে পুলিশ মূলত মোবাইল ডিউটি পালন করে থাকবে। স্ট্যাটিস্টিক ডিউটি যেটি আছে সেই ডিউটিটি পালন করবে আনসার সদস্যরা এবং যারা স্বেচ্ছাসেবক আছেন তারা। আর সাদা পোশাকেও আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে থাকবেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও চলছে দুর্গোৎসবের শেষ পর্যায়ের প্রস্তুতি। এবছর 44টি মণ্ডপে পূজা হবে। কয়েকটি পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটি টহল টিম থাকবে। আমরা পাশাপাশি পর্যাপ্ত যে নিরাপত্তার ব্যবস্থা আমরা ব্যবস্থা করেছি। নির্ভয়ে আপনারা আপনাদের দুর্গা পূজা উৎসব পালন করুন। 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এই উৎসব। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বেনাপোলে কার্গো ট্রাক সহ 2.5 কোটি টাকা দামের ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়। সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে ট্রাক সহ এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, সকালে ভবের বেড় এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে অভিযান চালানো হয়। এ সময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাকে তল্লাশি করে ভারতীয় শাড়ি, 3 পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। এগুলোর দাম প্রায় 2.55 লাখ টাকা। বিজিবির জিজ্ঞাসাবাদে ট্রাক চালক জানায় 20,000 টাকার বিনিময়ে অবৈধ পণ্যগুলো ঢাকায় পৌঁছে দেওয়ার চুক্তি হয়েছিল। আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে তেজগাঁও শিল্প অঞ্চল থানায় মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, কিন্তু একটি পক্ষ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে বলেও জানান নীরব। আল আরাফা ইসলামী ব্যাংক ও হজ এজেন্সি প্রতিনিধিদের সাথে হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে রাজধানীর একটি হোটেলে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সহ-সভাপতি হাফেজ নূর মোহাম্মদ ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ ও সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ অন্যরা।
কক্সবাজারের ফেব্রিকেটরসদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ করেছে নিও অ্যালুমিনিয়াম। অভিজাত হোটেলে এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান রফিকুল ইসলাম। মোহাম্মদিয়া থাই অ্যান্ড স্টিল ভিউ এর কর্ণধার শেখ মোহাম্মদ আফসার আলী শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিও অ্যালুমিনিয়ামের জিএম আব্দুল মান্নান, ডিজিএম ফারুক আহমেদ ও ম্যানেজার SM কবির হোসেন সহ অন্যরা। ফ্যামিলি রিয়েলিটি শো কনকা সেরা পরিবার সিজন 4 শুরু হতে যাচ্ছে এনটিভিতে। প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিজনটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন গ্রুপের DMD মোহাম্মদ নুরুল আফসার। উপস্থিত ছিলেন সেলস ডিরেক্টর মিস্টার রিট এবং ইলেকট্রোমার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজাদ নেওয়াজ, জিএম সেলস অ্যান্ড মার্কেটিং এর নুরুল আজিম সানি ও NSM রিটেল অপারেশন মাহমুদুন নবী চৌধুরী সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। নিউ ইয়র্কে আখতারের গায়ে ডিম নিক্ষেপ, যুবলীগ কর্মী আটক, ঢাকায় এনসিপির বিক্ষোভ, সরকারকে দোষারোপ নাহিদ ও জামায়াতের, আওয়ামী লীগকে দুষছে বিএনপি। ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি চলছে জানালেন ডক্টর ইউনুস। বিশেষ মার্কিন দূত সার্জিওর সাথে বৈঠক, সফরসঙ্গী নেতাদের উপর হামলায় সরকারের দুঃখ প্রকাশ। ভারতীয় মিডিয়ায় মির্জা ফখরুলের সাক্ষাৎকারে তোলপাড়, ভুলভাবে বক্তব্য উপস্থাপনের দাবি বিএনপির, আসন নিয়ে আলোচনার সত্যতা অস্বীকার জামায়াতের। এনসিপি শাপলার প্রতীক পাচ্ছেন না জানিয়েছেন ইসি সচিব, মার্কা শাপলা না পেলে নির্বাচন কিভাবে হয় দেখে নেয়ার হুমকি সার্জিসের। রাকসুর পর এবারে পেছালো চাকসু নির্বাচনও, নতুন তারিখ 15 অক্টোবর। রাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন অব্যাহত। এই ছিল এখনকার মতো, এতক্ষণ পরবর্তী সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।